হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পাখি বলছি কুমিল্লা থেকে। আমার ঘটনাটা এখনও চলতেছে, একদম বাস্তব ঘটনা। সেটা হচ্ছে কি, আমি যেহেতু কুকুর, বিড়াল, হাঁস, মুরগি পালতাম, যে বাসায় পালতাম সে বাসায় আমার আব্বা থাকতেন, মানে আমার ফ্যামিলি থাকতেন এখানে। আগে আমি হোস্টেলে ছিলাম, তো সেখান থেকে আমার ফ্যামিলি আসাতে আমি ফ্যামিলির সাথে জয়েন হয়ে যাই। তো আমরা বিগত 5 বছর একই বাসায় থাকি। তো যখন আমি কুকুর, বিড়াল, হাঁস, মুরগি এগুলো পালি, পার্শ্ববর্তী যে ভাড়াটিয়া ছিল ওনারা বিভিন্নভাবে বিভ্রান্ত করে বাসা চেঞ্জ করার জন্য আমাদেরকে ফোর্স করে, বাড়িওয়ালাকে দিয়ে। বাড়িওয়ালা ছেলে অবশ্যই অনেকভাবে আমাদেরকে ফোর্স করে। তো সেই ফোর্সের শিকার আমার বড় বোন, ছোট বোন ওদেরকে কন্টিনিউ বলতে থাকে। তো এক পর্যায়ে ঘরে অশান্তি শুরু হলে আমি ওদেরকে ছাড়তে চাই না, মানে বিড়াল কুকুর আমি ছাড়তে পারবো না, হাঁস মুরগি ওদের ছাড়তে পারবো না। তো বাধ্য হয়ে আমি বাসা চেঞ্জ করি। যে বাসায় উঠি সেই বাসা অবশ্যই বলে উঠি যে আমি কিন্তু এগুলো পালি। তারা বলে আপনার রুমে আপনি যা খুশি তা পারবেন, আমাদের কোনো দেখার বিষয় না। পরবর্তীতে দেখা গেছে 1 সপ্তাহ থাকতে পারি নাই ওনারা। আমি কুকুর বিড়াল পালি বিধে আমাকে বিভ্রান্ত, মানে আমি ঘর থেকে বের হইতে পারতাম না। মানে অফিসে যাব ওদেরকে রেখে, সেই আর রাখতাম না। ওনারা আমাকে মেন্টালি টর্চার করতো। তো যাই হোক, এরকম টর্চারের শিকার হয়ে আমি পরবর্তীতে ডিসিশন নেই যে বাসা চেঞ্জ করব। একদিনের মধ্যে বাসা চেঞ্জ করি। তো সেই বাসাটা হচ্ছে আমার সাথে আমার চাকরি করতো এক কলিগ, এই কলিগের বোন জামাই অটো রিক্সার ড্রাইভার। তো ওনার এলাকায় একটা বাসা আছে, উনি বলল এটা হচ্ছে আপনার রেলওয়ে, কুমিল্লা রেলওয়ে স্টেশন ওই পাশে। এটা কি সম্ভবত শাকতলা ধরে, সম্ভবত শাকতলাই ধরে। তো যাই হোক, তো একদম কবরস্থানের সামনে একসাথে 3-4টা কবরস্থান, মাঝখানে বাড়ি, বিল্ডিং, মানে কবরস্থানে বেশিরভাগ। প্রথমত ভাবছিলাম যে কবরস্থানে তো জিন পেট থাকে না, সমস্যা নেই, তো আমি হাঁস মুরগি কুকুর বিড়াল নিয়ে ওইখানে উঠি। কিন্তু যেদিন উঠি ওই দিন 1 সপ্তাহ ভালোই ঘুমাইছি, ভালোই সব কিছু চলছে। ঠিক 8 দিনের মাথায় শুরু হয় টর্চার, অমানবিক টর্চার। কারণ ওই বাড়িওয়ালা প্রথমত আমি ওনাকে বলে উঠাইছি যে আমার কুকুর বিড়াল হাঁস মুরগি আছে। উনি প্রথমত ভাবছে বিদেশি কুকুর, আর কুমিল্লার মানুষ হচ্ছে একটু টাইপের, খাওয়ার টাইপের, মানে আপনি খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, না খাওয়াইতে পারলে আপনি ভালো না। তো এরা চাইতো কি, আমি যেহেতু ব্যাচেলার মেয়ে, আমার আম্মা অসুস্থ হার্টের রোগী ছিল, তো এমন তো অবস্থায় আমি চাকরিও ছেড়ে দিতে হয়েছে, এদের বাসা চেঞ্জ করতে এদিক সেদিক হয়ে আমার মানে পুরোই হাত খালি হয়ে গেছে। তো ওনারা যখন এসে বলতো আবার ওইখানে নাই গ্যাস, লাকড়ির চুলায় রান্না করতে হতো, লাকড়িও দিতে চাইতো না। মানে টর্চার যত প্রকার আছে ওইখানে আমি স্বীকারোক্তি হই। বা বাড়িওয়ালা তো করছেই, ভাড়াটিয়ারাও করছে। বারান্দা কাপড় ছড়াইতে পারবো না, রান্না করতে গেলে লাকড়ি দিত না, মানে অনেক করে নিতে হইতো আর কি। পরে এদেরকে খাবার খাওয়াইতে 2 বেলা অনেক কষ্ট হয়ে যেত। এরপরে আমি চাকরিতে জয়েন করার জন্য ট্রাই করি, কিন্তু ওনারা এগুলো চিল্লাফাল্লা করে দেখে ওনাদের নাকি ডিস্টার্ব হয়, এই বিভিন্নভাবে আমাকে ফোর্স করতে থাকে। তো যাই, তারপরও আমি বসে আছি যে আমার আম্মাটা সুস্থ হইলে আমি আম্মাকে নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। তো আমার আম্মা তখন অসুস্থ ছিল না। আমার আম্মা হার্টের রোগী, তো স্ট্রোক করার কারণে আম্মা অস্বাভাবিক ছিল, যার কারণে আমার কষ্টগুলো আমি শেয়ার করতে পারতাম না। তো একদিন রাতে আমি ঘুমাইছি, কিন্তু আমি ঘুমানোর পরে দেখলাম যে আমার কুকুরটা 2:30-3টার দিকে শুধু ডাকা শুরু হয়। এর আগে কিন্তু ডাকাডাকি করতো না, এই 2:30-3টার দিকে ডাকাডাকি শুরু হয়। তো এক পর্যায়ে আমি ওদের মুখ চাপা দিয়ে ধরে ওদের বুক নিয়ে ঘুমায় থাকি, ভালো কথা। পরের দিন দেখি যে আমার একসাথে আমার রাজা হাঁস মুরগি মারা যায় একসাথে। তো বাকি তাকে 3-4টার মতো, মানে ওরও মরে যাইতেছে এমন অবস্থা। পরে আমি পাশের যে আপা আছে ওনাকে দেখালাম, উনি গার্মেন্টসে চাকরি করে, উনি কোনো অ্যালাও করলো না। পরে পাশে একটা আন্টি আছে ওনাকে দেখালাম, উনি বলতেছে এগুলো জব করে ফেলতে। তো ওনার মেয়ে জব করে দিচ্ছে, রক্ত বের হয় নাই।
অ্যান্ড কথা হচ্ছে যে এগুলোর কিন্তু আমি ভ্যাকসিন করে রাখছি, হ্যাঁ, ওষুধ টষুধ সব খাওয়াই রাখছি। আর এমন তো না শীতের কারণে ইয়ে হয়েছে, কারণ এটা তো বিল্ডিং, আর আমি ওইভাবেই রাখছি ওদেরকে সব সময়। তো যাই হোক, আমার এটা কোনো রকমই মনে হচ্ছে না যে অসুস্থ হওয়ার কারণে মারা গেছে। একদিনে সবগুলো তো মরে যাওয়ার কথা না। তারপরে আর মৃত্যুগুলো তো একটা পশু পাখির রোগ হইলে, মানুষের রোগ হইলে একটু মানুষ 1-2 দিন সময় নেয়, গড়ায়, তারপরে মারা যায়। কিন্তু এগুলা গড়ায় নাই সাথে সাথে। তো ভাবছি হয়তো বা ঠান্ডা বা অসুস্থ হওয়ার কারণে। এই তখন থেকে শুরু হয় অমানবিক নির্যাতন। এই রাত্রে তো আমি ঘুমাইতে পারি নাই। পরে আমাকে সকালবেলা উঠে দেখি আমার গলায়, হাতে, পায়ে, রানে কালো কালো ছোপ ছোপ দাগ, নীল নীল দাগ। তো আমি আসলে প্রথমত অ্যালাউ করিনি, ভাবছি হয়তো কাজ টাজ করছি যে হয়তো, আর এমনি তো গায়ের রং ফর্সা, এমনি তো ধরলেই কালো হয়ে যায় হয়তো বা। তো আবার চিন্তা করি, এখানে আমি ব্যাচেলার একা থাকি, আমাকে কে ধরলো? আর দরজা জানলা সব বন্ধ, আমাকে কে ধরবে? আর এইখানে তো বিড়াল কুকুর ধরার কোনো প্রশ্নই আসে না। আর এগুলো একদম মানুষের হাতের ছাপ, 6 আঙ্গুলের ছাপ, মানুষের তো 5 আঙ্গুলের। পরে আমি বিষয়টা খুব ভালোভাবে নেই। পরে দেখি যে আমার একটা কুকুর মারা গেছে, ওটারও সেম অবস্থা। পরে 3টা কুকুর ছিল, ভালো কথা আমি ওদেরকে নিয়ে সাথে নিয়ে ঘুমাইতাম, যেহেতু একটা মারা গেছে, ওটা শোকে সহ্য করতে পারি নাই। ইতিমধ্যে আমার একটা বিড়াল অসুস্থ হয়ে যায়। ভাবছি যে বিড়ালটা হয়তো বা মানে ঋতু চেঞ্জ হওয়ার কারণে, কিন্তু না, ঋতু চেঞ্জ হওয়ার কারণে না। আমি যতটুকু দেখলাম, আমার বিড়ালটাকে যখন ছাড়ি রুমে একটা নির্দিষ্ট জায়গায় চিল্লে ওইখানে মারা যায়। আমার হাঁসগুলো সেম একই জায়গায় চিল্লে ওইখানে মারা গেল, কুকুরটাও সেম। তাই আমার কাছে কেমন সন্দেহ লাগতেছে। তো ওইটার পাশে বারান্দার দরজা ছিল, দরজাটা আমি খুলতাম না ভয়ে, 2 দরজা বন্ধ করে রাখতাম, জানলা ছিল না, বন্ধ করে রাখতাম। তো পরের দিন আমি টিন আপ করলাম যে কি হইতে পারে, 9ম দিন কী হয়। রাতে সজাগ ছিলাম, ঠিক 2টার দিকে এটা আসলে পুরো শরীর কাটা কাটা দিয়ে দেয়। পরবর্তীতে আমি অনুভব করলাম যে আমার রুমে কেউ ঢুকছে, ভালো কথা, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। পরে ওই দিন আমি কিছু বলি নাই। পরের দিন বলতেছে আমি স্বপ্নে এমনি দেখছি একজনকে, কেউ তো আমার কথা কেউ বিশ্বাস করতেছে না। 10ম দিন সেম অবস্থা। আমি করলাম, আপনার রাতে সজাগ থাকার পরে দেখি যে আমার এই গায়ে আবার স্পটগুলো পড়তেছে, আর মারধর করলে গায়ে যেমন ব্যথা করে এরকম ব্যথা করে। আমি গায়ে ব্যথার জন্য উঠতে পারি না। পরে এক পর্যায়ে আমি কি করলাম, এক হুজুরের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। পাশে যে আন্টি ছিল ওনাকে বলার পরে ওনারা নিতে চাচ্ছে না, ওনাদের বাসার রেপুটেশন খারাপ হবে, আমি এখানে মরে যেতেছি, ওনারা নিতে চাচ্ছে না। তো এর মধ্যে আমার পিরিয়ড 1 তারিখ থেকে 2 তারিখ, মানে 1 সপ্তাহ থাকে, বা এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আমার পিরিয়ড আজকে 15-16 দিন অনবরত চলতেছে। এখান দিয়ে আমি খাবারও খাইতে পারতেছি না, আর আমাকে তো টর্চার করতেছে, আর এগুলোর উপরে টর্চার করতেছে। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে করি, আপনার এক হুজুরের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করি। তো ইতিমধ্যে আস্তে আস্তে সন্দেহ হয়ে যায় বিধায় আমি আর কোথাও যাই না। পরে রাতে ঘুমাই যাই, 11টা-12টার দিকে উঠে যাই। 8টার দিকে ঘুমে গিয়ে 11টা-12টার দিকে উঠে গিয়ে আমি বসে আছি। আমি সূরা টুরা পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, মানে সব কিছু পড়তেছি, কিন্তু আমার সব উল্টা মুখ দিয়ে আসতেছে। ঠিক 2টা বাজছে, এগুলা চিল্লাফাল্লা করতেছে। তো এগুলো নিয়ে আমি সূরা টুরা পড়তেছি, দেখি আমার রুমে একটা মানুষ ঢুকছে, মানে এরকম মনে হইতেছে যে একটা মানুষ ঢুকছে। পরে আমি চোখ বন্ধ করছি, বন্ধ করে অনুভব করতেছি যে এটা আছে কোথাও। আমি ভয় চোখ বন্ধ করে রাখছি। পরে দেখতেছি যে একটা ছেলে ঢুকছে। ছেলেটা কালো, ছ্যাঁচড়ায়া যে জিন্স পরে না অনেক সময়, এরকম ছ্যাঁচড়ানো জিন্স পরা, চিকুন, এই রোগাকান্ত মতো একটু শুকনো টাইপের, এরকম কল্পনা হইতেছে ছেলেটাকে। পরে দেখি যে ছেলেটা সিগারেট টানতে টানতে বারান্দায় গেছে, চোখগুলো লাল। আবার রুমে আসছে, আবার দৌড়াই ওই রুমে গেছে, আবার দোতলা যাইতেছে,
আওয়াজ শুনতেছি, আমি স্পষ্ট শুনতেছি, মানে কি বলবো আর। পরে ও আমাকে একটা আওয়াজ দিয়ে বলল, এখান থেকে বের হয়ে যা, নয়তো মেরে ফেলবে। এখানে আরেকজন ছিল, এক মহিলা, ওর হাজব্যান্ডকে দিয়ে অনেক টর্চার করছে। ওর হাজব্যান্ড ওকে অনেক মারধর করতো, অভাব থাকতো। ওই ছেলে নিজেও বলতেছে ওর মার নাক ফুল বিক্রি করে টাকা দিছে, বাড়িওয়ালা একটু ছাড় দেয় নাই। বাড়িওয়ালা যায় না শুনে মৃত্যুর মুখে ফেলে দেয়, বলতেছে মৃত্যুর মুখে ফেলে দেয়। তো আমি বলতেছি মৃত্যুর মুখে কী ফেলে দেয়? পরে উনি আমাকে দেখায়, আমি যে রুমে ছিলাম এই রুমে 16টা মাদ্রাসার ছাত্র মাটি দিছে। তাও এই মাদ্রাসার ছাত্রগুলো খাবার খাইতে পারে নাই, এতিম ছিল। আগে তো বাড়ি বাড়ি গিয়ে চাল তুলতো, তো অনেক সময় চাল উঠতো না, মানে বলতো না আর কি। মাদ্রাসায় তো হয়তো অনেক চলে, র্যাগিং চলে, কিন্তু আমরা তো প্রকাশিত পাই না। পরবর্তীতে এগুলা রোগে শোগে হইয়া বাচ্চাগুলো মারা গেলে এখানে মাটি দেয়। এখানে আরও আগে হিন্দুদের ছিল, শ্মশান ছিল, ওইটার উপরে মাটি দিয়ে মুসলমান বাচ্চাগুলা, মানে মুসলমানের কবরস্থান বানায়, এখানে মাটি দেয়। 1 পল্লা 2 পল্লা মাটি দেওয়ার পরে 3 পাল্লা এই মাটি ফেলে এটা কৃষি জমি আবাদ করে। কৃষি জমি আবাদ করলে পরবর্তীতে এটাকে বিক্রি করে ফেলে। তো আমি বলতেছি এখানে 16 জনের মাটি আছে। হ্যাঁ, এখানে আরও 2টা খাটাস মানুষের মাটি দিচ্ছে, যেগুলা ভূত হয়ে ঘুরতেছে, এর মধ্যে আমিও আছি একজন। তো আমি ভাবতেছি যে আমার সাথে মানুষ কথা বলতেছে না জিন কথা বলতেছে। আর এগুলা তো আমি জানিও না, আমি মাত্র গেছি 10-12 দিন, আমি জানিও না ওনারা যে এত কিছু বলতেছে। উনি আমাকে যাওয়ার সময় বারবার বলতেছে তুই বের হয়ে যা, এখন যদি বের হয়ে না যাস তোকে মেরে ফেলবে। আমি এখন কোথায় যাব? আম্মা অসুস্থ, আমার এখানে নাই কেউ, আমি কোথায় যাব? আমি চিল্লাই ওনাদের বলতেছি, কেউ বিশ্বাস করতেছে না। পরে বাধ্য হইয়া সকালবেলা এসে আন্টির কাছে বললাম, আন্টি এরকম এরকম এখানে কোনো ছেলে ছিল, বা এখানে মাদ্রাসার ছাত্র মাটি দিছে, এখানে কোনো ছিল? তো উনি আমার দিকে তাকায় আছে, শুনে বলতেছে হ্যাঁ, এখানে আলামিন নামে একটা ছেলে মারা গেছে, আর একটা মহিলা ছিল ফারুন নামে, ওনার হাজব্যান্ড অনেক অত্যাচার করার কারণে এখান থেকে বের হয়ে গেছে। পরে আমি মানে শিওর হইলাম যে তাহলে ছেলেটা মিথ্যা কথা বলে না, আর ওটা আমার কল্পনা ছিল না, ওটা বাস্তবে ছিল, স্বপ্ন ছিল না। পরে বাড়িওয়ালার বলতে গেলে উনি আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। যাই হোক, ওনার কথা শুনি নাই। পরে রাতে ছিলাম, রাতে দেখি বাচ্চাগুলো ফুটবল খেলতেছে, এদের সাদা কাপড় পরা, কিন্তু মুখে চেহারা নাই। আমি ওই দিন আসলে আমি বুঝাইতে পারবো না, নিজের চোখে এত ভয়াবহ দৃষ্টিভঙ্গি আমি কোনো দিন দেখি নাই। আমার পুরো শরীর এখনও কাঁপতেছে, ওদের দেখে আমি ঘুমাইতে পারি নাই। ওর বারবার বলতেছে আমাকে বের হয়ে যেতে। আমার ওই অবস্থা, আমার কাছে টাকা ছিল না। আর যে এই ড্রাইভারের মাধ্যমে উঠছি, এই ড্রাইভার ছিল ফটকাবাজ, সে এখান থেকে মানুষ তুলে দিলে সে টাকা পাইতো। সে বাড়িওয়ালার মেয়ে এসে আমাকে বলতেছে যে আমাকে উঠাইছে, আমি যে অ্যাডভান্সের টাকা দিয়েছি এটা নাকি ওনাদের দেয় নাই, ওনারা আমাকে টাকা আরও দাবি করতেছে। বলতেছে ওই টাকা তো আমি পাবো না, আমাকে টাকা আরও দিতে হবে, ওইটা দাবি করতেছে। পরে আমি ওনার দিকে বললাম যে আমি তো এটা জানি না, আমি তো ওনাকে টাকা দিয়ে দিছি। পরে আমি ওনাকে ধরলাম কেন, ওনাকে বললাম কেন টাকার জন্য। উনি আমাকে এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, ঝগড়া যাকে বলে আর কি। পরে ওনার সাথে কোনো কথা কাটাকাটি করি নাই, না কাটাকাটি করে আমি সিদ্ধান্ত নিলাম এমত অবস্থায় কোথায় যাব, কি করব। আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না, আমার গায়ে স্পটগুলা মানে এখনও রাতে মারে, আমাকে মারত। তারপরে যখন আমি স্পটগুলো দেখাইলাম আন্টি মানে পরামর্শ দিল, এখানে একটা হুজুর আছে ভালো, উনি এরকম ওনার মেয়ের সাথেও হয়েছে। তো ওনারা জিজ্ঞাসা করলাম আপনার মেয়ের সাথে কী হয়েছে? বলতেছে আমার মেয়ে ছোটোটার পিরিয়ড বন্ধ হয় নাই, প্রায় 3 মাস পিরিয়ড চলছে, পুরো শুকিয়ে গেছে, আর শ্বাসকষ্ট হয়েছে ওর, মানে এই বাসায় থাকাতে। তারপর হুজুরের কাছে, কোনো ডাক্তার ওষুধের কাজ করে না, পরে হুজুরের কাছে নিয়ে যাওয়াতে হুজুরে তাবিজ দিছে, তারপর ভোগ দিছে, তারপর ঠিক হয়েছে মেয়েটা। পরে আমি বললাম যে আমাকে একটু নিয়ে যান না ওনার কাছে। তো নিয়ে যাওয়াতে ওইখানে গিয়ে আমি ওনার কাছে সমস্ত কিছু বললাম। বলার পরে উনি বলতেছে তুমি এখনও আসো, আজকের মধ্যে বের হয়ে যাও, কুমিল্লার ভাষায় আর কি, আজকের মধ্যে বের হয়ে যেতে বলতেছে, নয়তো মেরে ফেলবে আমাকে। এই কথা বলাতে আমি বলতেছি আপনি কোনো তাবিজ বা কোনো কিছু দিবেন না আমার সর্বক্ষ, তোমার শরীরে কোনো কিছু দিলে কাজ হবে না, 3টা খাটাস জিনে ধরছে,
এই সীমানা অতিক্রম না করলে তোমার এনার বাঁচতে দিত না। পরে আয়সা কি করবে, বাধ্য হইয়া আমার ভাই আম্মাকে বলতেছে, আম্মা আমার তো বাসাটা চেঞ্জ করতে হবে। তো বলতেছে এমন তো অবস্থা, বাসায় কেমনে চেঞ্জ করবো একা একা। তো বলতেছে যে অটোওয়ালা আমাকে নিয়ে আসছে ওনাকে বলার জন্য। ওনার ওইখানে গেছি, ওনার বউ বলতেছে আমি নাকি কুকুরের সাথে ফিজিক্যাল রিলেশন করি, কুকুর বিড়াল পালতে পারবো না, যদি না পালি এগুলা আমাকে রাখবে এসে। আরে আমি গেলামই তো ওইখানে বইলা যে আমি এগুলা পালি, এখন ওরা যদি এগুলো পালতে না দেয় তাহলে তো আমি আগের বাসায় থাকতে পারতাম। পরবর্তীতে যেটা হয়েছে, ওনারা আমার উপরে মানে কি বলবো, মেন্টাল টর্চার যাকে বলে, ওনারা হাসি মুখে টর্চার করতো আর ওনারা ঝগড়াঝাটি করতো। আমি যে বলতেছি আমাকে যিনি এরকম আসর করছে, আমাকে যিনি এরকম করতেছে, ওরা বিশ্বাস করে না। আমাকে হুজুর এটা বলছে, ওরা বিশ্বাস করতেছে না। পরে এক রাতের মধ্যে আমি জোনপুরে একটা হুজুরের নাতি হয়, ওনার কাছে একজনের মাধ্যমে পাঠাইছি যে এরকম বলতেছে এগুলো সরাইতে হলে ওনাকে সীমানা পার হইতে হবে 48 ঘন্টার মধ্যে, না হয় ওনাকে অ্যাটাক করবে। এখন এই কথা শুনে আমার পরে শরীর কাঁপতেছে, মানে কি বলবো আমি বুঝাইতে পারবো না। এই কথা শুনেও আমার কলেজের মাধ্যমে আমি আসছি দৌড়াইয়া, আয়সা দেখি আমার একটা বিড়াল মাইরা ফেলছে। আমার বিড়ালটা খুব শখের ছিল, বিড়াল মাইরা ফেলছে। পরবর্তীতে কি করলাম, আমি বিড়াল তো আর নাই, কি করবো, এই দুইটা বিড়ালের খাঁচি নিয়ে কোনো কিছু গুছাইছি না, যেমনি আছে এমনি সব গুছাইয়া গাছাইয়া বস্তা ভাইন্দা কোনো রকমে উঠছি। উনি একটা অটোওয়ালা ঠিক করে দিছে, অটোওয়ালা আমাকে সামনে এই উঠায় মানে মালপত্র একটু নিয়ে দিবে না, উনি নিয়েও দেয় নাই। এখানে কবরস্থান দুইটা, আমি নিয়ে যাইতে পারি না, আমি মানুষ ফ্রিজ টাইনে টুনে নিতে পারি না। উনি ওইখানে গিয়ে টাইনে নিছে, এবার 50 টাকা দাবি করছে ওনাকে নাস্তা দেওয়ার জন্য, নাস্তা খাওয়ানোর জন্য। পরে 50 টাকা দিলাম, দেওয়ার পরে ভাড়া হচ্ছে 300 টাকা। উনি 2বার আসবে, একবার আসে না 2বার আসবে। এবার একবারে কি করলাম, রেখে আসলাম, পরবর্তীতে আসলাম, আসার পরে উনি বলতেছে 500 টাকা দেওয়া লাগবে। কুমিল্লা একটা জিনিস খুব খারাপ হয়, আপনার বিপদগামী অবস্থায় অটোওয়ালা রিক্সাওয়ালাগুলো খুব করে, কি বলবো, ব্ল্যাকমেল করে। এরপরে আমি বলতেছি আমার কাছে তো 1 টাকাও নাই। এখন যে অটোওয়ালা ঠিক করে দিছে ওনাকে ফোন দিলাম, আমি দেখেন এই অবস্থা, উনি তো এই কথা বলতেছে আচ্ছা উনি আমাকে প্রথমত দিয়ে মানে করতে চায় নাই, দিতে চায় নাই টাকা, যদি আমি মেরে খেয়ে দিই। পরবর্তীতে উনি এর আগে কিন্তু ওনাকে আমি 300 টাকা দিছি, যদিও ভাড়া 100 কি 200 টাকা হয়, আমি তা 300 টাকা দিছি। এরপরে ওইখানে যখন পৌঁছায় দেয় তখন আমি 500 টাকা দেওয়ার কথা চিন্তা করতেছি, দেখুন না উনি 1000 টাকা দাবি করছে। আচ্ছা 1000 টাকা দিছি, তারপরে ওনাকে আমি তেমন কিছু বলি নাই। মা এখন দেখি যে আমার কোনো মানে নেই, আমি এখন কি করব। পরে এগুলোকে রেখে কুকুরগুলোকে এদিকে ছেড়ে দিয়ে আসছি। ভালো কথা, এই হুজুরটাও আমাকে বলছে এই কুকুরগুলো আমাকে বাঁচাইছে। পরে যেটা হয়েছে, ওইখান থেকে আসার পরে দেখি যে আমার শরীর ভার হয়ে আছে, মানে আমি ওইখান থেকে আমাকে আসতে দিতেছে না, আমাকে মানে এমন একটা টানতেছে, আমি সামনে আগাইতেছি আমাকে পিছনে টানতেছে, আমি সামনে আগাইতেছি আমাকে পিছনে টানতেছে। মাল বেসাদগুলো নিয়ে কোনো রকমে গেছি, যার পরে যে একটা আপু ছিল সুরাতন আপু, ওইখানে উঠলাম। ওঠার পরে উনি আবার বলছে যে ওনার ওইখানে থাকার জন্য। পরবর্তীতে চিন্তা করলাম যে এখানে যদি আমি থাকি, যদি জিনটা আবার এখানে আসর করে, কারণ এটা তো আমার রাতে মারধর করে। এরপর আমি রাতে কি করলাম, আমার এক খালাতো বোনের বাসায় গেলাম, দূর সম্পর্কে ওর বাসায় গিয়ে গোসল করে রাতে ঘুমালাম পরে ওমা দেখি যে আমাকে আর কোনো স্পট নাই, মানে ওইভাবে আর মারধর করে নাই, আর শরীরে ব্যথা করতেছে। পরে আমি ওইখানে এক হুজুরের কাছে গেলাম, বলার পরে উনি বলতেছে দেখো এটা খারাস জিন, তোমাকে ছাড়বে না, যদিও তুমি আসছো ঠিক আছে, তোমার সাময়িক স্বাস্থ্য ঠিক হবে, কিন্তু ও তোমাকে ছাড়বে না। আমার যে পিরিয়ড অনবরত 15 দিন 16 দিন ছিল, ওটা বন্ধ হয়ে গেছে, অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে, আর মারধরটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে, এই রাতে ভুলভাল স্বপ্নে দেখি, কাছে আসতে পারে না, দূর শরীর পরেই, তারপরেও এটা আমাকে অ্যাটাক করে। মানে অ্যাটাক করে আমি বুঝি, আমার শরীর ভার হয়ে যায়, আমি বুঝি, অনুভূতি হয়ে যায়, আমার বোপা ধরে আমি কান্না করতেছি, আমার পাশে কেউ নাই, এরও আমাকে অ্যাটাক করতে এসে এখনও অ্যাটাক বন্ধ হয় না। হুজুর কয়েকজনকে, এখন তো সব ব্যবসা চলে, আমি হুজুর কয়েকজনকে বলছি, এরা বলতেছে যে এরকম দিয়ে দিবে এগুলা মাইনা চলার জন্য, কেউ বলতেছে এত টাকা লাগবে ছাইরা দেওয়ার জন্য, মানে এরাও শুরু করেছে ব্যবসা। একটা মানুষ মারা যাইতেছে, তার কাছে টাকা আছে না নাই এটা চিন্তা করতেছে না, এরা করতেছে ব্যবসা। তো এক পর্যায়ে পানি টানি দিয়ে দুরূহ শরীফ পড়ে টইরা আমি রাতে ঘুমাই, যেটা হয় রাতে ঘুমাই, কিন্তু আমাকে এরা 3 জনের একজন এখনও ছাড়ে নাই।
আমি খুব বিপদগামী অবস্থায় আছি, জানি কি বলবো, বুঝাইতে পারবো না। আমি বাসা থেকে বের হইতে ভয় লাগে, আমি ঢুকতে ভয় লাগে, আমি কিছু করতে গেলে ভয় লাগে। আমি কি বলবো, আমি বুঝাইতে পারবো না। আর মানুষগুলো, আমাদের এদিকে মানুষগুলো অদ্ভুত, যার কারণে আমি কোনো কিছু করতেও পারতেছি না। মানে এখানে সব ব্যবসা চলে। আর এই জিনগুলা সম্ভবত ওদেরকে অনেক আগে মারা হয়েছে কোনো অপ্রত্যাশিতভাবে। এদেরকে মানে এইভাবে মাটি দেওয়া হয়েছে, কোনো করা হয় নাই, দাফন কিছু করানো হয় নাই, মাটি দিয়ে রাখছে, শেষ, এরকম কবরস্থান। কারণ ওদিকে বেশি, আমাদের এদিকে একদল আরেকদল মারামারি করে পোলাপেন মাইরা ওইখানে ফালাই রাখে, বলে যে আত্মহত্যা করছে, ওইগুলো নিয়ে এখানে ফালাই রাখে, দাফন করে না। এগুলোর কারণেই নাকি এখানে আত্মাগুলো বেশি। তবে হ্যাঁ, ওইখানে আরও মানুষ আছে আক্রান্ত হইতেছে, টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু আবার এখানে থাকতেছে। কেউ প্রকাশ করতেছে, কেউ প্রকাশ করতেছে না। আর ওই অঞ্চলটাই পুরো কবরস্থানের ভর্তি। রাতে 8টার পরে কুমিল্লা শহর এমনিতে বন্ধ হয়ে যায়। তো শহর একটু 10টা-11টা বাজে, তো ওইখানে আপনার 6টা-7টার পরে আপনি রুমে ঢুকলে বের হইতে পারবেন না, এমন তো অবস্থা। আমি চাই এই ঘটনাটা সবাই জানুক। আর বলতে, এখন তো আমার যে অদ্ভুত ঘটনাগুলো হয় সেটা হচ্ছে আমি ভয় পাই বের হইতে, আর রাতে ঘুমাইতে গেলেও ভয় হয় যে এখন বোবা ধরে। এখন মানে বোবা ধরার ভয়ে রাতে অনেক সময় ঘুম হয় না, আমার চোখ টোক কালো হয়ে থাকে। তারপরে যখন চোখ লাগে আসে তখনই উনি সুযোগ পায়। মোট কথা হচ্ছে যে ও যখন আসে আমি সজাগ হই আর ঘুমে থাকি। এটা যখন আসে আমি এখনও অনুভব করি যে আমার পুরো পশম দাঁড়ায় যায়, পুরো শরীর ভার হয়ে যায়। আর মানে কি বলবো, ওটার আসার অনুভূতিটা মুখ বন্ধ হয়ে যায়। এখনও ওইটা আমার সাথে আছে। হুজুর টুজুর দিয়ে কোনো তো লাভ হইতেছে না, আমি নিজেও দূরত পড়তেছি, কোনো লাভ হইতেছে না। এটার একটাই কথা হচ্ছে যে আমি ওনাদের ওইখানে ছিলাম, আর ওদের আস্থানা আমি থাকার কারণে ওরা আমার উপরে অ্যাটাক করছে। আমি জানতাম না যে ওইটা ওদের আস্থানা। তো এই জন্য আবার এখানে খাওয়া দাওয়ার পানি ফেলছি, পানি রাখার কারণে নাকি এরা উদ্ঘাটন হয়েছে, আমাকে যেটা বললো। কারণ আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এক একজন এক একটা বলে, কিন্তু আমার সাথে যেটা হয়েছে এটা সত্য, যে আমাকে রাতে মারধর করে, আমার সাথে অস্বাভাবিক আচরণ করে। মানে আমি ওই ছেলেটা কল্পনা ভাসে, মেয়েটা কল্পনা ভাসে। মানে এরা আমার কাছে মিথ্যা কথাটা না বললেও পারতো। আর যখন অ্যাটাক করে আমার উপরে, যখন ওই ছেলেটার ভ্যাস ধরে আমার চোখে ভাসে, বা মেয়েটার ভ্যাস ধরে আমার চোখে ভাসে, একজনের ভ্যাস ধরে আমার উপরে অ্যাটাক করে। তো এটা কিন্তু আমার বাস্তব, এখনও আমার সাথে হয়, এটা বাস্তব একদম। আমি দূরত পরে শুতেছি, কিন্তু ক্ষণিকের জন্য আমার পিঠ ছাড়লো, এরা আমাকে ঠিক আবার অ্যাটাক করে। আমি এটার জন্য কোনো সহায়তা পাইতেছি না কারো কাছে। কোনো হুজুরের কাছে গেলেও আমি তেমন একটা রেসপন্স পাইতেছি না। তারা সবাই যে বলতেছে রুহানি ব্যবস্থা, এই ব্যবস্থা, সেই ব্যবস্থা। তো আমার কাছে যে জিনটা আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে রাতেই আসে ঘন্টাখানেকের জন্য, এসে আমাকে টর্চার করে, এরপর চলে যায়। এখন কি এটা আমার সাথে কি ফিজিক্যাল রিলেশন করে, নাকি আমার শুধু মারধর করে, সেটা আমি বুঝতেছি না। ফিজিক্যাল রিলেশন করলে তো আরও আগেই বুঝবো না, জিন তো করলে তো বোঝাই যাবে না। তবে আমাকে মারধর যে করে, তার স্পট থাকে গায়ে, একদম কালো কালো নীল নীল ছোট ছোট দাগ হয়ে থাকে। এখন তো আর আমি ওই বাসায় নাই, ফ্যামিলির সাথে আছি। এখন তো কোনো কিছু নেই, আমার হাঁস মুরগি বিড়াল কুকুর কোনো কিছু নয়, আমার সাথে কেউ ঘুমায়ও না। এখন কে মারধর করবে, এখন কে স্পটটা পড়বে, কোনো কাজ করি না। তো সেই ক্ষেত্রে আমার সন্দেহটা আরও বেশি। আর এখন হুজুরদের বললে হুজুরা তো বুঝেনি, দূরত পড়বেন, এই পড়বেন, সে পরামর্শ দেয়, একটু ফুফা দেয়, তাবিজ দেয়, শেষ। কিন্তু আমার কাছ থেকে যাইতেছে না এটা। শনি মঙ্গলবারে এগুলো আমাকে খুব বেশি অ্যাটাক করে। আর হচ্ছে শুক্রবারে রাতে আমি খুব রিল্যাক্সে ঘুমাইতে পারি। ফ্রাইডে মনে হয় ওরা আসে না, আমার কাছে এটা মনে হয়। এইটা সবাই জানুক, আমি এটাই চাই।